ফিরলাম বিরতির পর, দেখছেন বাজেট 2024। আমি অরূপদা আপনার কাছে আসবো যে আপনারা দীর্ঘদিন ধরেই এই 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে আপনারা বিভিন্ন জায়গাতে গিয়েছেন, দাবি জানিয়েছেন, কিন্তু তবুও টাকা এখনো আপনাদের মানে এই রাজ্যের জন্য এখনো বরাদ্দ হয়নি। এই বাজেটে 100 দিনের কাজের টাকা বাড়ানো হবে বা কিছু তেমন কোনো ঘোষণাও তো পাওয়া গেল না। এই এনআরইজি নিয়ে কোনো বক্তব্যও নেই, ইনফ্যাক্ট যতটুকু আমি শুনলাম বুঝলাম। দেখুন, 100 দিনের কাজ যারা করে তারা দেশের একদম অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তসীমার মানুষ, মানে একেবারে হতদরিদ্র মানুষ, যারা অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই, তারাই মূলত 100 দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকেন। তাদের কথা আসবে না, এটা খুব স্বাভাবিক এই সরকারের কাছ থেকে। কিন্তু ধরুন, যে মধ্যবিত্তরা বিজেপিকে দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, বা উচ্চবিত্ত যারা ট্রেডিশনালি বিজেপির বহুদিনের ভোটার, ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে এই প্রথম দেখা গেল সাধারণ মধ্যবিত্ত যে ট্যাক্স দিচ্ছে তার থেকে কর্পোরেট ট্যাক্সের হার কম। সারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম কর্পোরেট ট্যাক্স কম, সাধারণ মানুষের প্রদেয় ট্যাক্স বেশি। অর্থাৎ এই সরকার যে তেলা মাথায় তেল ঢালার নীতি নিয়েই অর্থনৈতিক পরিচালনা করছে, এটা বোঝার জন্য আমি মহানন্দাদির মতো অর্থনীতি বুঝি না, আমরা সাধারণ ছাত্র রাজনীতির, কিন্তু এটা আমাদেরও বুঝতে অসুবিধা হয় না। মহানন্দাদি যে ফিগারগুলো দিলেন, ওই ফিগারটা আসলে সেটাকেই সাপ্লিমেন্ট করছে, যে এটা তো সত্যি 141তম জায়গায় 181টা দেশের মধ্যে মাথাপিছু আয়ের হিসেবে। তার মানে কি? তার মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নেই। ক্রয় ক্ষমতা কোত্থেকে থাকবে? ক্রয় ক্ষমতা শুধু আদানি আম্বানির থাকবে। ক্রয় ক্ষমতা তাদের থাকবে যারা ছেলের বিয়েতে 5,000 কোটি টাকা খরচা করতে পারে, যারা ভারতবর্ষের সমস্ত এয়ারপোর্ট কিনে নিতে পারে। আরও একটা ইন্টারেস্টিং, যেটা আমরা কেউ আলোচনায় আনছি না এখনো, দেখুন, স্বাধীনতার পরে এই নরেন্দ্র মোদী সরকার আসার আগে পর্যন্ত ভারতবর্ষের দুটো বাজেট পেশ হতো, একটা রেলওয়ে বাজেট, একটা সাধারণ বাজেট। আজকে রেলওয়ে বাজেট পেশ না করে কার্যত রেলকে সেকেন্ড প্রায়োরিটিতে তুলে দেওয়া হলো, এবং তার ফল আমরা ভুগছি। রোজ নিত্যদিন রেলের কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট, কোথাও দুর্ঘটনা, এবং কেন কখন কোন সময় দাঁড়িয়ে হচ্ছে দেখুন। যখন প্রধানমন্ত্রী বুলেট ট্রেনের কথা বলছেন, বুলেট ট্রেন করতে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার লাইন আপগ্রেডেশন করতে এবং ট্রেন তৈরিতে যে খরচ হবে প্রায় 1,63,000 কোটি টাকার কাছাকাছি খরচ করবে শুধুমাত্র একটা লাইনে বুলেট ট্রেন চালাতে। আর সারা ভারতবর্ষের সমস্ত রেলপথে যদি অ্যান্টি কলিশন ডিভাইস বসাতে হয়, তার অর্ধেক টাকায় গোটা ভারতবর্ষের রেলপথকে সুরক্ষিত করে দেওয়া যাবে। অর্থাৎ ভারতের সরকারের কাছে প্রায়োরিটি হচ্ছে বড়লোক বুলেট ট্রেনে চড়বে, সেটা প্রায়োরিটি। ভারতবর্ষের যে লাইফ লাইন দিয়ে প্রতিদিন 14 কোটি মানুষ যাতায়াত করে, সেটা ভারতবর্ষের সরকারের কাছে প্রায়োরিটি নয়। কোন সরকার? এই যে আমার বিজেপির প্রতিনিধি একটু আগে বলছিলেন এনডিএ সরকার, আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, উনি অনেকদিন টেলিভিশনে আসেন, উনি 4 জুন 2024-এর আগে একদিনের জন্য যদি এনডিএ সরকার বলে থাকেন আমি এখানে রিজাইন করব, উনি 4 জুন 2024-এর আগে কোনোদিন মোদী সরকারের বাইরে কিছু বলেননি, কারণ ওনার দলই সেটা বলেনি। ওনার দলই মোদী সরকারের বাইরে কোনো টার্ম ইউজ করেনি। আপকি বার মোদী সরকার, ফির একবার মোদী সরকার, এর বাইরে টার্মিনোলজি বিজেপির ছিল না। এখন ভোটে হেরে গেছে, এখন ক্রাচ লাগছে। ওই ক্রাচটা যাতে স্ক্রুটা খুলে না যায়, তার জন্য বিহারের রোড প্যাকেজ 26,000 কোটি, তার জন্য অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা ক্যাপিটাল তৈরি করতে, 2.66 লাখ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তৈরি করতে আসামকে দেওয়া যাচ্ছে, বাংলাকে বঞ্চনা করতে হচ্ছে, আজকে গুজরাটকে দেওয়া যাচ্ছে, দিল্লিকে বঞ্চনা করতে হচ্ছে। বিরোধী শাসিত রাজ্য বঞ্চিত, যে ক্রাচের উপর ভর দিয়ে সরকার চালাতে হচ্ছে, তেলা মাথায় তেল দেওয়া, একদিকে কর্পোরেটের মাথায়, এইদিকে শরিকদের মাথায়। একদমই। আমি সঞ্জিত দা অনেকগুলো বিষয় নিয়ে আসবো। আমরা যদি 2023-এ হাঙ্গার ইন্ডেক্স দেখি 111 নম্বরে, 125টা দেশের মধ্যে ভারত 111 নম্বরে। এই 100 দিনের কাজের কথাও বলা হচ্ছিল, একদম নিম্নবিত্ত মানুষজন সেই 100 দিনের কাজে অংশগ্রহণ করে। এ রাজ্যের মানুষ তো 100 দিনের কাজ পাচ্ছেই না, কারণ যারা কাজ করেছে তারাও টাকা পাচ্ছিলেন না, রাজ্য সরকার টাকা দিয়েছে। আমি বলছি, তারপর মহানন্দদিও বললেন, এই যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে ক্রমশ, ধনী এবং দরিদ্রের মধ্যে যত দিন যাচ্ছে বেড়েই চলেছে। এই ঘাটতি কি করে কমানো যায়, এই ডিস্টেন্সটা কি করে কমানো যায়, সেটার তো কোথাও কোনো দিশা দেখলাম না। ইনফ্যাক্ট ইকোনমিক সার্ভেতেও বলা হচ্ছিল যে এটা একটা বড় চিন্তার বিষয়, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন নেই। একটা জিনিস ভাববেন, একটা বড় একটা দেশের মধ্যে থেকে এত বড় একটা কোভিড গেছে, সেই কোভিডের পরেও কিন্তু হাহাকার হয়নি। কোভিডের পরেও মানুষকে কিন্তু অর্থের জন্য, খাবারের জন্য বিশ্বের এত দেশ
যে মানে হাহাকার ছিল ভারতবর্ষে কিন্তু সেই রকম তাই যদি না হয় তাহলে আমি বলি তাহলে এই 80 কোটি মানুষকে এই আপনারা 80 বিনামূল্যে কোটি তারপরে এই যে 5 আরেকটা- বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার চেষ্টা করছেন কেন? না এ তো গরিবদের জন্যই তো সরকার ভাবে। প্রধানমন্ত্রী বলছেন আর একটা দেশের কথা গরিব নেই। আমাকে একটু পরিষ্কার করতে দিন, আমাকে একটু পরিষ্কার করতে দিন। Contradict হচ্ছে না? আমার একটুখানি পরিষ্কার করতে দিন আমার কথাটা। এটা হচ্ছে গিয়ে দেখুন, এই কোভিডের পরে এত বড় অর্থনৈতিক বিশ্ব ভেঙে পড়েছে, সেখানে কিন্তু ভারতবর্ষ ঠিক ছিল। আর নরেন্দ্র দামোদর দাস মোদীজি যে জায়গা থেকে ভাবনা চিন্তা করেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের প্রতি। আর একটা কথা বলতে হবে, 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে মানুষ পাচ্ছে না। আমরা ছোটবেলা থেকে যখন সিপিএম আমল ছিল তখনও শুনে এসেছি কেন্দ্রের বঞ্চনা। আজকে 13 বছরের এই টিএমসি সরকার চলছে, এখনো শুনি কেন্দ্রের বঞ্চনা। আরে কেন্দ্রের বঞ্চনা এই কথা, আর 100 দিনের কাজের জন্য যে হিসেব, সেই হিসেব যদি তারা যদি স্বচ্ছতার সঙ্গে যদি দিতে পারে, তাহলে তো সরকার বলেনি যে পয়সা দেবো না, পয়সা তো সব সময়ের জন্য দেবো। তাহলে হিসেবটা কেন দিচ্ছে না? আজকে এই হিসেব যদি না দিতে পারে, তাহলে 100 দিনের মানুষ এই গরিব রেখা মানুষের আমার পাশে নাম তো- আমি আপনার বলার সময় বলিনি, আমি একটু বলিনি। আপনি যখন হিসেব চাইলেন, এই হিসেবটা দেওয়ার জন্য আমি নিজেও ছিলাম সেদিনকে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর গত বছরের দিল্লিতে আমরা গিয়েছিলাম। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন পার্লামেন্টারি প্রতিনিধি দল গেল এবং রাজ্যের মন্ত্রীরা গেল, হিসেবটা নেবে কে? কেন্দ্রীয় মন্ত্রী। তো তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন কেন? তিনি হিসেবটা শোনার জন্য অপেক্ষা করলেন না কেন? এবং রাজ্য সরকার তো হিসেব দিল। যতগুলো চিঠি আসলো সেক্রেটারিয়েট থেকে, আমাদের পঞ্চায়েত দপ্তরের সচিব লিখিত চিঠি করে উত্তর দিলেন, এবং দেখা গেল পশ্চিমবঙ্গে জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং, যে লিঙ্কিং এর কথা ওনারা বারবার বলছিলেন, মাত্র 4,985 সামথিং, মানে 5,000-এরও কম। কারণ অনেকের বায়োমেট্রিক আপডেট হয়নি। অনেকে আপনারা জানেন বয়স হয়ে গেলে আধার কার্ডের ইয়েতে বায়োমেট্রিক ঠিকঠাক প্রপারলি ফিঙ্গার ম্যাচ করে না। মাত্র 5,000-এর কম মানুষের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং না থাকার জন্য গোটা পশ্চিমবঙ্গের 100 দিনের টাকা আটকে দিল। ওয়ারএজ মধ্যপ্রদেশের 53% মানুষের জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং নেই। মধ্যপ্রদেশকে 1 টাকা আটকানো হয়নি। মানে কিরকম বিমাত্রি শুরু কথা, এটা শুধু আমাদের না, তামিলনাড়ুর অর্থমন্ত্রীও প্রেস কনফারেন্স করে একই কথা বলছেন। এই যে একটা প্রোপাগান্ডা চালিয়ে দেওয়া যে চুরি করা হচ্ছে, এই করা হচ্ছে, তাহলে আপনি ভাই যখন এত চুরি, জাস্ট 1 মিনিট, তাহলে আপনি কেন 100 দিনের কাজে বাংলাকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিলেন? আপনার প্রেসিডেন্ট, আপনার সরকার এভালুয়েশন করে পশ্চিমবাংলাকে 100 দিনের কাজে সেরা করেছে। আপনার কেন্দ্রীয় সরকার যাকে সেরা করেছেন রাজ্য, সেই রাজ্যের টাকা আটকে দিয়ে বলছেন চুরি করেছে। এই দ্বিচারিতা টাকা। সঞ্জিত দার কোনো উত্তর আছে? আমার একদম একটা কথা হচ্ছে গিয়ে, যখন এতই যদি কথা হয়ে থাকে, তাহলে যখন সরকার যখন বলেছে, আর দাদা একটা কথা বললেন যে আমরা গিয়েছিলাম, যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে তারা পৌঁছাননি, তাই তিনি সেদিনকে দেখা করেননি। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এটা বিতর্ক থাকতে পারে এবং বিতর্ক হয়েছে, এটা নিয়ে সমগ্র দেশবাসী জানে। আর একটা কথা হচ্ছে কি, 100 দিনের টাকা যখন মানুষ, যখন আমরা প্রান্তিক মানুষের পাশে আছে, আজকে বাজেটে দেখবেন প্রান্তিক মানুষের জন্য ভাবনা চিন্তা করেছে। প্রান্তিক মানুষই 100 দিনের কাজ করে। 100 দিনের টাকা আটকে রাখাটা বড় কথা নয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা ছাড়া 100 দিনের কাজ করে যাবে নাকি? মাননীয় খাবারটা ঢুকবে কোথা মুখ্যমন্ত্রী থেকে? যদি 100 দিনের কাজের গরিব মানুষের কথা ভাবতেন, তাহলে একটা কাজ করতেন। কেন যখন বারংবার কেন হিসেব দিচ্ছেন না? কেন তার অর্থ যে খাতে খরচা করার কথা, তাহলে অন্য খাতে যদি খরচা করে থাকেন, তার হিসেব যদি মেলাতে না পারেন, তাহলে সরকার টাকাটা দেবে কার হাতে? হিসেব দিয়েছেন বহু। আজকে আপনার সরকার সার্টিফিকেট দিচ্ছে যে 100 দিনের কাজে সেরা স্বীকৃতি পশ্চিমবাংলাকে, তাহলে কি হিসেব না দেওয়ার সার্টিফিকেটটা দিলেন কেন? সার্টিফিকেটটা দিলেন কেন যদি হিসেব না দেওয়া হলো? আর দ্বিতীয় কথা, ওনার নেতা শুভেন্দু অধিকারী বলেছে যে আমি বলবো 100 দিনের টাকা আটকে রাখতে, আমি বলবো যে বাংলার আবাসের টাকা যেন না দেওয়া হয় পঞ্চায়েত ভোটে হারার পর। অন রেকর্ড রয়েছে আপনার চ্যানেলে রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কথায় কথায় যে শুভেন্দু বাবু আছেন না, শুভেন্দু বাবু কি মাননীয় মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছিলেন, ভোটে হেরে গেছেন? শুভেন্দু বাবু নরেন্দ্র মোদীর কথা মানি না বলেছে, বলেছে সবকা সাথ সবকা বিকাশ চলবে না, চলবে না, চলবে না। আমরা বলিনি, শুভেন্দু বলেছে সবকা বিকাশ চলবে না, ছিল আছে। এখন যে শুভেন্দু বিজেপি আমরা সুকান্ত বলছি না, দেখুন আমরা এখানে কোনো বিভেদ নেই, কোনো ভাগ নেই, সবকা আমরা সাথ, সবকা সবাই বিকাশ। সঙ্গে একসঙ্গে থাকি। শুভেন্দু কা আমাদের সাথ, ভারতীয় শুভেন্দু কা জনতা সাথ পার্টি অধিকারীর বক্তব্য তো তা ছিল না সঞ্জিত দা। শুভেন্দু অধিকারীর বক্তব্য তা ছিল না, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, সেটা তো বাজেটেও প্রতিফলিত হলো। সেটা বিরতিতে যাবো দিদি, আসবো আবারও আসবো আপনাদের কাছে। একটা বিরতি নেবো, বিরতির পরে ফিরে আসছি বাজেট আলোচনা নিয়ে, সঙ্গে থাকবে।